পড়ছিলাম আগাথা ক্রিস্টির মিস মার্পল সিরিজের উপন্যাস স্লিপিং মার্ডার। উপন্যাসটির আজ ৩য় পর্ব। নতুন কিছু তথ্য। লন্ডন থেকে ৪০ মিনিটের ট্রেন জার্নি করে দুজনে পৌঁছল স্যানাটোরিয়ামে। প্রথমে কিছুক্ষণ একটা অফিস ঘরে অপেক্ষা করতে হলো। তারপর সাদা নার্সের পোশাকে একজন মহিলা তাদের নিয়ে গেল এই প্রতিষ্ঠানের অধিকর্তার ঘরে। অধিকর্তার নাম ডক্টর পেনরোজ। কিরকম পাগল পাগল দেখতে লোকটা, জিওয়েন্ডার মনে হল। মানসিক হাসপাতাল পরিচালনা করতে করতে নিজেই মানসিক রোগী হয়ে যায়নি তো? আপনাদের চিঠি পেয়েছি, ডক্টর কেনেডির চিঠিও পেয়েছি। মিসেস রিড ঠিকই মিস্টার কেলভিন হ্যালিডে আমাদের এখানেই ভর্তি ছিলেন। আমি তার কেস হিস্ট্রিটা আবার পড়লাম। মিস্টার হ্যালিডে কি আপনার বাবা, মিসেস রিড? হ্যাঁ। খুব বিচিত্র মানুষটার শেষ জীবন। যেমন? মিস্টার হ্যালিডের চরিত্রটা সত্যি অদ্ভুত ছিল। উনি নিজেই আমাদের এখানে এসে ভর্তি হয়েছিলেন এই বলে যে উনি ওর দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিজের হাতে গলা টিপে মেরেছেন। কিন্তু এই স্বীকারোক্তি তো উনি করতে পারতেন পুলিশের কাছে। পুলিশের কাছে না গিয়ে উনি এখানে এলেন কেন? গাইলস মন্তব্য করল। রাইট ইউ আর, পেনরোজ বললেন। আমারও ওই একই প্রশ্ন তাকে করেছিলাম আমরা। উনি বলেছিলেন। পেনরোজ থামলেন, ফোঁস করে দুবার নাক টানলেন। ভঙ্গিটা বিরক্তিকর। কি বলেছিলেন উনি? জিও জানতে চাইল। বলেছিলেন পুলিশ ওর কথা বিশ্বাস করছে না। ওর স্ত্রীর মৃতদেহ ওর বাড়িতে বা কাছাকাছি কোথাও পাওয়া যায়নি, তাই উনি মানসিক হাসপাতালে এসেছেন। আমাদের বলেছিলেন উনি যে রাতে ঘুমোতে পারেন না, শুধু দুঃস্বপ্ন দেখেন যে উনি স্ত্রীর গলা টিপছেন। ক্রমশ আপনাদের কি মনে হয়েছিল? জানতে চাইল জিও। সত্যি কি উনি গলা টিপে? এ ব্যাপারে আমার গভীর সন্দেহ হয়েছিল, কারণ মিস্টার হ্যালিডেকে আমি নানাভাবে পরীক্ষা করেছি, লক্ষ্য করেছি, স্টাডি করেছি। ওর মতো ভদ্র নিপাট ভালো মানুষ আর দেখিনি আমি। উনি সত্যি বারবার এটা বলতেন, আমি খুন করেছি হেলেনকে, আমি গলা টিপে খুন করেছি হেলেনকে। আমার মনে হয়েছিল ওর মাথায় কিভাবে যেন ঢুকে গিয়েছিল কথাটা যে উনি খুন করেছিলেন আপনার সৎমা হেলেনকে। আর শেষমেশ আমার ধারণা মিস্টার হ্যালিডে আত্মহত্যা করেছিলেন। কি বলছেন আপনি? জিও অস্ফুটে বলে উঠল। হ্যাঁ মিসেস রিড, খুব খারাপ লাগলেও এটাও সত্যি, যাকে বলে বিটার ট্রুথ। আপনাকে আর কিছু বলেছিলেন আমার বাবা? আর একটা কথা উনি বলতেন মাঝে মাঝে। কি? ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী নাকি ওর খাবারে মাদক মিশিয়ে দিত। আপনার কি ধারণা, সত্যি কি? গাইলস জানতে চাইল। আমার ধারণা এটাও ওর সন্দেহ। কিভাবে এই সন্দেহ ওর মাথায় ঢুকেছিল তা বলতে পারব না। ওহ ঈশ্বর! জিও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমি আপনাকে একটা ডায়েরি দিচ্ছি। এটা ডক্টর ম্যাকগোয়ারের লেখা। একটা কথা বলি, আপনার বাবা যখন প্রথম এসেছিলেন এই মানসিক হাসপাতালে, তখন আমি ডাইরেক্টর ছিলাম না, ছিলেন ডক্টর ম্যাকগোয়ার। তিনি মিস্টার কেলভিন হ্যালিডেকে খুব ক্লোজলি ওয়াচ করতেন এবং তার অভিজ্ঞতা তিনি একটা ডায়েরিতে লিখে রেখেছিলেন। এই সেই ডায়েরি, আপনার হাতে তুলে দিলাম। ধন্যবাদ আপনাকে। জিও ডায়েরিটা নিল। লন্ডনে ফেরার ট্রেনে জিওয়েন্ডার ডায়েরিটা তার ব্যাগ থেকে বের করে পড়তে লাগল। এলোমেলো পাতা উল্টে যাচ্ছিল। এক জায়গায় কেলভিন হ্যালিডে লিখেছেন, দুটো ব্যাপার নিয়ে অনেক ভেবেছি আমি। মাকে আমি ভালোবাসতাম, বাবাকে কি আমি ঘৃণা করতাম? এসব চিন্তা নিয়ে দুর্বিষহ আমার মানসিক যন্ত্রণা। জেমসকে চিঠি লিখেছি, অনুরোধ করেছি তাকে হেলেনের সঙ্গে যোগাযোগ করতে। ও ফিরে আসুক, যদি এখনও বেঁচে থাকে। অনেক কথা আছে ওর সঙ্গে আমার। জেমস জানিয়েছে আমাকে সে জানে না হেলেন কোথায় আছে। এর কারণ হলো জেমস জানে হেলেন বেঁচে নেই, হেলেন মৃত, আর তাকে মেরেছি আমি। হ্যাঁ, আমার স্থির বিশ্বাস হেলেন বেঁচে নেই আর।
কখন থেকে আমি হেলেনকে সন্দেহ করতে শুরু করেছিলাম? অনেক দিন আগে থেকে, ডিলমাউথে যখন আমরা এলাম তারপর থেকে তার ব্যবহারের হঠাৎ পরিবর্তন হয়ে গেল। কিছু একটা লুকোতে চাইছিল সে। আমি তাকে আড়াল থেকে লক্ষ্য করতাম, সেও আমাকে আড়াল থেকে লক্ষ্য করত। আমার খাবারে হেলেন কী মাদক মেশাতো? সেই সব অদ্ভুত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো। খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম। দুঃস্বপ্ন, শুধু দুঃস্বপ্ন, মাদকেরই কুফল এসব। হেলেন উঠে পড়ে লেগেছিল আমাকে পাগল বানাতে। কেন? কোনো একজন পুরুষের সঙ্গে তার মেলামেশা ছিল যাকে সমঝে চলত সে। নিজের কাছে সৎ থাকাই ভালো। আমি সন্দেহ করতাম না যে তার একজন প্রেমিক ছিল, কোনো একজন পুরুষের সঙ্গে সে জড়িয়ে পড়েছিল। আমি নিশ্চিত কোনো একজন পুরুষ ইন্ডিয়া থেকে ফিরে আসার সময় জাহাজে, সে তো বলেই ছিল আমাকে, একজনকে ভালোবাসত সে, কিন্তু বিয়ে হয়নি তাদের। আমাদের দুজনের পক্ষেই ব্যাপারটা ছিল একই রকমের। আমিও তো ভুলতে পারিনি মেগানকে। বাচ্চা জিওয়েনির মুখের দিকে তাকালেই আমার মেগানের কথা মনে পড়ত। হেলেন কি বেঁচে আছে? সত্যি কি আমি দুহাতে সাঁড়াশির মতো তার গলা টিপে ধরেছিলাম যতক্ষণ না তার প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল? ডাইনিং রুমের দরজা দিয়ে বাড়ির ভেতরে গিয়েছিলাম। চোখে পড়ল হেলেনের ছোট্ট চিঠি ডেস্কের ওপর, আর তারপর চোখের সামনে সব কালো, সব অন্ধকার। কিন্তু কোনো সন্দেহ নেই, আমি খুন করেছিলাম তাকে। তবুও একটা স্বস্তি যে খুকি জিওয়েনিকে পাঠিয়ে দিয়েছিলাম নিউজিল্যান্ডে। ভালো আছে সে, ওর দাদু দিদা সবাই ভালো লোক। মেগানের মেয়েও, ওকে তো ওরা ভালোবাসবেই। মেগান, তুমি যদি আজ পাশে থাকতে আমার, এটাই সবথেকে ভালো উপায় ছিল বাচ্চাটাকে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেওয়া। এত সব কেলেঙ্কারির খবর কুৎসা নিয়ে ফিসফাস আমাকে নিয়ে, তার বাবাকে নিয়ে খুকির কানে কোনোদিন পৌঁছবে না। কিছুই জানবে না সে, কোনোদিন জানবে না তার বাবা একটা খুনি। পড়তে পড়তে জিওর চোখে জল ঝাপসা হয়ে গেল। সে তাকিয়ে দেখল গাইলসকে। গাইলস অবশ্য জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন ছুটছে, কিছুক্ষণের মধ্যেই লন্ডন পৌঁছবে। জিও আবার ডায়েরির দিকে তাকালো, পড়ল। হেলেনের জীবনে কেউ একজন এসেছিল। আমি জানি একজন পুরুষ এসেছিল। হেলেনের প্রেমিক। পরিচিত একজনের বাচ্চার জ্যাকেট বুনে দিতে হবে, তার জন্যে নীল পশম চাই। বিকেলে বাজারের দিকে বের হলেন মিস মার্পল। ডিলমাউথ ছোট জায়গা, বাজারও ছোট, তবে জমজমাট। অভিজাত কিছু দোকানও আছে। পশমের দোকান সহজেই খুঁজেও পেলেন। পশমের জামা কাপড়ের স্টকও এদের ভালো। কাউন্টারে একজন প্রৌঢ় মহিলা ছিলেন, সামনে একটা সোফা। মিস মার্পল দাঁড়িয়ে থাকতে পারেন না বেশিক্ষণ, তাই সোফাতেই বসলেন। কি দেব ম্যাডাম? মিস মার্পল বললেন, কি প্রয়োজন? নীল পশমের 4টে গোলা পছন্দ করলেন। প্যাকেট তৈরি? হঠাৎ দোকানের মহিলা বললেন, একটু কফি চলবে ম্যাডাম? হাসলেন মিস মার্পল, চলতে পারে। মহিলা দোকানের ভেতরে গিয়ে বোধহয় কাউকে বললেন কফির কথা। ফিরে এলেন। আসবে কফি, একটু বসুন, গল্প করা যাক। ডিলমাউথে কি নতুন এসেছেন? কয়েকদিন বা মাসখানেকের জন্য বেড়াতে এসেছি, একটু চেঞ্জ আর কি, ডাক্তারের পরামর্শে। তা ভালো, এখানকার ওয়েদার খুব ভালো। আমার এখানে কয়েকজন বন্ধুবান্ধবও আছে। কোথায়? যে বাড়িটার নাম হিলসাইড, ওখানে। হিলসাইড? হ্যাঁ, অনেক পুরনো বাড়ি, ভিক্টোরিয়ান ধাঁচের। কফি এলো 2 কাপ। কাপে চুমুক দিয়ে মিস মার্পল বললেন, নাইস, ধন্যবাদ। ওই বাড়িটাতে অনেক আগে মিসেস ফিনডেসান থাকতেন। তাই বুঝি? আমি শুনেছি একটা পরিবার থাকত। কি নাম যেন? মেজর হ্যালিডে, তার স্ত্রী আর একটা বাচ্চা। হ্যাঁ, তবে হ্যালিডে ফ্যামিলি ওই বাড়িতে বছরখানেক ভাড়া ছিলেন। তারপর শুনেছি হিলসাইডে থাকতেন ফেন্স পরিবার। মিস্টার ফেন্স বোধহয় উকিল ছিলেন, মিস মার্পল বললেন। যিনি উকিল ছিলেন তিনি খুবই বয়স্ক ছিলেন। তিনি মারা গেছেন। মারা যাবার পর ওর ছেলে
ইয়াং মিস্টার ফেন্স তার মাকে নিয়ে অন্য একটা বাড়িতে উঠে গেছেন, উইন্ডরাশ লজ। মিস্টার ওয়ালটন ফেন এখনও অবিবাহিত, খুব শান্ত অমায়িক ভদ্রলোক। এখানকার সকলেই ওকে পছন্দ করে। উনি তো মিস কেনেডির সঙ্গে বোধহয় এঙ্গেজড ছিলেন, তাই না? আর তারপর ওদের প্রেম ভেঙে যায়। মিস কেনেডি বিয়ে করেছিলেন মেজর হ্যালিডেকে, তাই তো? ঠিকই বলেছেন ম্যাডাম। কিন্তু মিস কেনেডির সঙ্গে বিয়েটা ছিল মেজর হ্যালিডের দ্বিতীয় বিয়ে। তখন প্রথম পক্ষের এক বাচ্চা মেয়েকে নিয়ে মেজর হ্যালিডে দ্বিতীয় বউয়ের সঙ্গে সংসার পেতেছেন। কিন্তু হ্যালিডের ভাগ্যটাই খারাপ ছিল, তার দ্বিতীয় স্ত্রীও কারো সঙ্গে পালিয়ে গিয়েছিল। মিস মার্পল থামলেন। আপনি তো সবই জানেন ম্যাডাম, দোকানের মহিলা বললেন। শুধু একটা ব্যাপার জানি না। কি ম্যাডাম? হ্যালিডের দ্বিতীয় স্ত্রী যে পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তার নাম কি? সেটা আমিও জানি না ম্যাডাম, তবে এটা জানি যে এই দুর্ভাগ্যজনক ঘটনায় মেজর হ্যালিডে খুবই ভেঙে পড়েছিলেন। ওর স্বাস্থ্য খুব খারাপ হয়ে যায়। তারপর উনি এখান থেকে চলে যান। কোথায় যান, কেমন আছেন এখন, সেসবও জানি না। সব কি জানা সম্ভব বোন? মিস মার্পল হাসলেন, তারপর বললেন, এবার আমি উঠি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আবার যদি পশমের দরকার হয় আপনার দোকানেই আসব। অলওয়েজ ওয়েলকাম ম্যাডাম। পশমের পার্সেলটা বগলে নিয়ে মিস মার্পল হাঁটতে লাগলেন। এখন যেতে হবে জিঞ্জার ক্যাট নামে একটা রেস্তোরাঁয়। সেখানে মিস্টার ও মিসেস রিড তার জন্য অপেক্ষা করছে। নতুন তথ্য নাকি শোনাবে তাকে। আবার কি নতুন তথ্য? গাইস এবং জিওয়েন্ডা জিঞ্জার ক্যাট রেস্তোরাঁর এক কোণে একটা টেবিলে বসেছিল। মানসিক হাসপাতাল থেকে পাওয়া সেই কালো নোটবুকটা টেবিলে পড়ে আছে। মিস মার্পল কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে এলেন, বসলেন একটা চেয়ারে। কি নেবেন মিস মার্পল? কফি আর বেকস? হ্যাঁ, থ্যাংক ইউ। না, কেকস নয়, শুধু একটা স্কন মাখন দিয়ে। গাইলস অর্ডার দিল। জিও কালো নোটবুকটা মিস মার্পলের দিকে এগিয়ে দিল। মিস মার্পল, প্রথমে এই নোটবুকটাতে একবার চোখ বুলিয়ে নিন, তারপর কথা হবে। কি গো এটা? এটা আমার বাবার ডায়েরি। যখন মানসিক হাসপাতালে ছিলেন উনি লিখেছিলেন। ডক্টর পেনরোজ, হাসপাতালের অধিকর্তা, এটা আমাকে দিয়েছেন। জিও জানালো। কফি এবং মিস মার্পলের খাবার এলো। খেতে খেতে মিস মার্পল নোটবুক পড়ছিলেন। ওরা দুজন চুপচাপ, কফির কাপে চুমুক। মিস মার্পল পড়লেন। পড়ার পর তার চোখ দুটো জলজল করছিল। শুধু দুবার বললেন তিনি, বুঝলাম বুঝলাম। মিস মার্পল, গাইলস বলল, এই ডায়েরিটা পড়ে আমি কয়েকটা ব্যাপার ভেবেছি। একটা হলো, যখন 5 বছরের জিউনি হেলেনকে নিচের হলে পড়ে থাকতে দেখেছিল, তখনও সে মরেনি। তার প্রেমিক ইতোমধ্যে বাড়িতে এসেছিল, হেলেনকে চোখে জলটল দিয়ে সুস্থ করে তুলেছিল, তারপর পালিয়েছিল দুজনে। কিন্তু আমি বুঝতে পারছি না কেলভিনের কিভাবে স্থির বিশ্বাস হলো যে তিনি স্ত্রীকে খুন করেছিলেন বেডরুমে। তারপর প্রশ্ন হলো, হেলেন যদি বেঁচেই থাকে তাহলে সে এখন কোথায়? এটা বোধহয় ডক্টর কেনেডিকেও খুব ভাবিয়েছে। তারও তো খুব উদ্বেগ, তার বোনের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন। এত বছর হয়ে গেল, তবুও হেলেন, তার বোন তাকে একটাও চিঠি লেখেনি। সে কারণেই আমাদের বিজ্ঞাপন দেখেই ডক্টর কেনেডি যোগাযোগ করেছিলেন। কিন্তু সকলের থেকে একটা প্রশ্ন আমাদের সবাইকে খুব ভাবাচ্ছে। সত্যি কি মিস্টার কেলভিন হেলেনকে খুন করেছিলেন? সেটাই আসল প্রশ্ন। হেলেন খুন হয়েছে কি হয়নি? মিস মার্পল চিন্তিত মুখে বললেন। ব্যাপারটা এরকমও তো হতে পারে, গাইলস বলল। কীরকম? অন্য কোনো একজন, সাম মিস্টার এক্স, একতলার হলঘরে হেলেনকে গলা টিপে খুন করেছিল। ভেবেছিল খুন করেছিল, কিন্তু হেলেন পুরোপুরি মরেনি। সেই লোকটা হেলেনকে পাঁজাকোলা করে তুলে বেডরুমে শুইয়ে দিয়ে পালিয়েছিল। খানিক বাদে মিস্টার হ্যালিডে দোতলার বেডরুমে আসেন। হেলেনকে শুয়ে থাকতে দেখে তার মানসিক বিকার তাকে আক্রমণ করে এবং তিনি ভাবতে শুরু করেন যে তিনি স্ত্রীকে খুন করেছেন। তিনি ছুটে বেরিয়ে যান তার ব্রাদার ইন ল ডক্টর কেনেডির বাড়িতে। ইতিমধ্যে হেলেনের আসল প্রেমিক হিলসাইডে আসে এবং হেলেনকে কোনো রকমে সুস্থ করে তাকে নিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে ডক্টর কেনেডি মিস্টার হ্যালিডের সঙ্গে এসে দেখেন হেলেন অদৃশ্য, তার ব্যাগও নেই।
কল্পনা শক্তি তোমার ভালোই গাইলস, বললেন মিস মার্পল। কল্পনা শক্তি? তাই তো, যেটা ভেবেছ তুমি সেটার মধ্যে অনেক ফাঁক আছে। প্রথম হলো যে মিস্টার এক্সের কথা বলছো, হেলেনকে খুন করার ব্যাপারে তার মোটিভ কি? দ্বিতীয়ত, হেলেন কি সত্যি খুন হয়েছিল না প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল? যদি খুনই হয় তাহলে তার বডি কোথায় গেল? আর মিস্টার কেলভিনের কেন বারবার মনে হচ্ছিল যে তিনিই হেলেনকে গলা টিপে খুন করেছেন? জিও বলল, সব রকম কথা শুনে আমার যা মনে হয়েছে সেটা হলো আমার সৎমা হেলেন প্রকৃতই দুশ্চরিত্রা ছিলেন। তিনি সুন্দরী ছিলেন এবং নানা পুরুষের সঙ্গে মেলামেশা করতেন। আমার বাবার বয়স হয়েছিল, হেলেনের নানা অভিসারের খোঁজ তিনি রাখতেন আর মনে মনে হিংসায় ফুঁসতেন। আচ্ছা, এটা তো আমরা জানি যে হেলেন একজন স্থানীয় উকিলের সঙ্গে মিশত। গাইলস বলল, ঠিক, সেই উকিলের নাম ওয়াল্টার ফেন। কিন্তু সেই উকিল সম্বন্ধে ভেবে লাভ নেই, তিনি তো ইন্ডিয়ায় গিয়েছিলেন। হ্যাঁ, চায়ের ব্যবসা করতে ইন্ডিয়ায় গিয়েছিলেন, কিন্তু সুবিধা করতে পারেননি ব্যবসায়, তাই আবার ডিলমাউথে ফিরে এসেছিলেন, আবার ওকালতি শুরু করেন। এখন তো তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, মিস মার্পল বলেন। লিও বলল, হয়তো ইন্ডিয়া থেকে ফিরে এসে আবার হেলেনের সঙ্গে লতকালতকি শুরু করেন। হতে পারে, কিভাবে বলবো? মিস মার্পল বললেন। ওয়াল্টার ফেন তো বিয়ে করেননি, গাইলস বললেন। না, তিনি তার মায়ের সঙ্গে থাকেন। এরকম হতে পারে হেলেন তাকে ঠকিয়েছিলেন, জিও বলল। আর একজনও হেলেনের জীবনে এসেছিল, তখন হেলেনের কম বয়স, সবে স্কুল ছেড়েছে। তবে সেই যুবক নাকি একেবারে সুবিধার ছিল না, এটা ডক্টর কেনেডি আমাদের বলেছেন। এই দুজনের মধ্যে যে কোনো একজনের মোটিভ থাকতে পারে হেলেনকে খুন করার, বলল গাইলস। তৃতীয় একজন ব্যক্তিও এই প্রেমের চক্রে থাকতে পারে, বললেন মিস মার্পল। কীরকম? জিও আর গাইলস দুজনেই কৌতূহলী। হেলেন কেনেডি ভারতে গিয়েছিলেন ওয়াল্টার ফেনকে বিয়ে করবেন বলে, কিন্তু ভারতে গিয়ে ওয়াল্টার ফেনের সঙ্গে কিছুদিন মিশে হেলেন তার মত পরিবর্তন করেন এবং দাদা ডক্টর কেনেডিকে টেলিগ্রাম করেন টাকা পাঠাবার জন্যে, যাতে তিনি ফিরে আসতে পারেন। কিন্তু ওয়াল্টার ফেনের সঙ্গে তো তার প্রেম চলছিল, তা সত্ত্বেও তিনি মত পাল্টালেন কেন? গাইলস জিজ্ঞেস করল। হয়তো অন্য কোনো যুবকের প্রেমে পড়েছিলেন হেলেন, তার সঙ্গে এক জাহাজেই ফিরে আসছিলেন। তারপর সেই এক জাহাজেই আমার বাবার সঙ্গে ঘনিষ্ঠতা হয় হেলেনের। আমি তখন খুব বাচ্চা, স্ত্রী ইন্ডিয়াতে মারা গেছে, সুতরাং হেলেন আবার দুর্বল হয়ে পড়ে আমার বাবার সঙ্গে মিশে। তার ট্র্যাজেডির কথা শুনে, জিও বলল বিষণ্ণভাবে। জাহাজে সেই আর একজন যুবকও কিন্তু হেলেনের দ্বারা প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিল, গাইলস বলল। সে তো বোঝাই যাচ্ছে, জিও বলল। মাই ডিয়ার, তোমরা দুজনেই ডক্টর কেনেডির বাড়িতে আবার যাও, উনি নিজের বোন সম্বন্ধে অনেক খবর দিতে পারবেন, মিস মার্পল বললেন। কিন্তু আমি লক্ষ্য করেছি বোনের ভালোবাসার বিষয়টা তুললেই ডক্টর কেনেডি এড়িয়ে যান, হয়তো অস্বস্তি হয় তার, জিও বলল। তবুও লেগে থাকতে হবে ওর সঙ্গে, বললেন মিস মার্পল। এখন আমি বুঝতে পারছি বাবার ডায়েরিতে উনি এই কথাগুলো কেন লিখেছিলেন। কেউ একজন আছে যাকে হেলেন ভালোবাসে, সে আমাকে বলেওছে তার কথা। কেউ একজন যাকে সে ভালোবেসেছিল কিন্তু বিয়ে করতে পারেনি। শোনো, এই রহস্য খুব জটিল, বললেন মিস মার্পল। এখনও অনেক কিছু আমাদের জানতে হবে। জানো তো, আমি যখন সমুদ্রের ধারে বেড়াতে বের হই তখন অনেক মানুষজনের সঙ্গে আমি কথা বলি। কথাবার্তা বলতে বলতে আমি অনেক খবর সংগ্রহ করি। যেমন এডিথ প্যাগেট নামে এক বয়স্কা মহিলার সঙ্গে গতকাল আমার আলাপ হলো। উনি ডিলমাউথেই থাকেন। হিলসাইড নামে তোমাদের বাড়িটার আগের নাম ছিল সেন্ট ক্যাথরিন, সেই বাড়িতেই উনি রাঁধুনির কাজ করতেন। আমার পরামর্শ হলো তোমরা তার বাড়ির খোঁজ করে তার কাছে একদিন যাও, তিনি তোমাদের সেই সময়কার অনেক খবর দিতে পারবেন। খুব ভালো পরামর্শ, জিও বলল। আমি আর একটা কথাও ভেবেছি, আমি একটা উইল তৈরি করাবো। গাইলস আমার দিকে ওরকম কটমট করে তাকিও না, এটা সবটাই অভিনয়। আমার যাবতীয় সম্পত্তি তোমারই থাকবে। এই উইলটা আমি করব ওয়াল্টার ফেনকে দিয়ে। হেলেনের একজন ব্যর্থ প্রেমিকের কাছে যাওয়াই এটাই রাস্তা। সিভেনটা, গাইলস বলল।
খুব সাবধানে যা করার করবে, ধরা না পড়ে যাও। সিনিয়র অ্যাডভোকেটরা খুব পাকা মাথা হয়। সাবধানেই করব সব, তুমি চিন্তা করো না গাইলস। উইলের ছুতো করে আমি ওয়াল্টার ফেনের বাড়িতে শীত কাটব। কথাটা বলে হাসল জিও। আমাকে যা অবাক করছে বুঝলেন মিস মার্পল, গাইলস বলল, আমাদের বিজ্ঞাপন সব কাগজে বের হবার পর ডক্টর কেনেডি ছাড়া আর কেউ সাড়া দিতে এগিয়ে এলো না। যেমন ধরুন এই এডিথ প্যাগেট। মিস মার্পল ধীরে ধীরে মাথা নাড়লেন, তার মুখে বাঁকা হাসি। তিনি বললেন, এটা তো মফস্বল, শহর নয়। মফস্বলের মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে। সব বিষয়ে তারা সিঁদুরে মেঘ দেখে, সন্দেহ করতে শুরু করে। অনেক দিন ধরে তারা চিন্তা করে এগোবে কি এগোবে না। মিসেস এডিথ প্যাগেটের ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। লিলি কিম্বলে কিচেন। টেবিলে একটা পুরনো সংবাদপত্রের পাতা বিছিয়ে কুচনো আলু সেদ্ধগুলো থেকে মেশিনে জল বের করে নিচ্ছিলেন। হঠাৎ সংবাদপত্রের পৃষ্ঠায় একটা বিজ্ঞাপন এক ঝলক পড়লেন তিনি। তারপর কর্তাকে ডাকলেন চেঁচিয়ে, জিম, জিম, এদিকে একবার এসো তো। জিম উঠোনে ফ্রি হ্যান্ড ব্যায়াম করছিলেন। ছুটে এসে বললেন, কি হলো? অনেক দিনের পুরানো খবরের কাগজের পাতায় একটা বিজ্ঞাপন দেখছি, পড়ছি। হেলেন হ্যালিডে ওরফে কেনেডি সম্বন্ধে কেউ যদি কিছু জানেন তাহলে অনুগ্রহ করে সাদা মটন রো এর ঠিকানায় মিস্টার এবং মিসেস রিডের সঙ্গে যোগাযোগ করলে বাধিত হব। তাতে কি হলো? আমার মনে হচ্ছে ওরা মিসেস হ্যালিডের সম্বন্ধে জানতে চাইছে। সেই যে সেন্ট ক্যাথরিন বাড়িতে থাকতো ওরা, মিস্টার ও মিসেস হ্যালিডে, ওদের 5 বছরের খুকি। আমি কাজ করতুম ওদের বাড়িতে। মহিলার নাম স্পষ্ট মনে আছে, হেলেন হ্যালিডে, ডক্টর কেনেডির বোন। খুকিকে নিয়ে আমি কত বেরিয়েছি। ঠিক বুঝলাম না। মিস্টার কিম্বলে কম কথার মানুষ। খবরের কাগজটা পুরনো, 1 সপ্তাহ আগের, কিন্তু আমার চোখে পড়েনি। কি ব্যাপার বলো তো? এতদিন বাদে সেই মাগির খোঁজ? জানি না। হেলেনের সম্বন্ধে কিছু জানালে কয়েক পাউন্ড পাওয়া যেতে পারে। কথাটা বলে লিলি কি যেন ভাবল। কি ভাবছ? জিজ্ঞেস করল জিম। ভাবছি 18 বছরের বেশি পেরিয়ে গেছে। এতদিন পর আবার এসব নিয়ে নাড়ানাড়ি করছে কে? পুলিশ করছে কি? হতে পারে। জিমের আগ্রহ তলানিতে। ব্যাপারটা কিন্তু খুব জটিল। আমার বরাবর মনে হয়েছে হেলেন মহিলা সুবিধে ছিল না। স্বামী ছাড়াও পরপুরুষ করত। মাস্টার হ্যালিডে মোটেও সুখী ছিলেন না মাগিকে নিয়ে। আমার ধারণা হ্যালিডে মাগিকে খুন করে সেলারে লুকিয়ে রেখেছিল। একদিন রাতে দুজনের প্রচণ্ড ঝগড়ার সময় ডক্টর কেনেডি, মাগিটার দাদা এসে পড়েছিলেন। দুজনের ঝগড়াকে মিটমাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু কে শোনে কার কথা? হেলেনের সে কি রুদ্রমূর্তি? হ্যালিডেরও তাই। তখন ডক্টর কেনেডি হ্যালিডেকে ধরে ধরে বেডরুমে নিয়ে এলেন। কি ওষুধ দিলেন তাকে? মেজর হ্যালিডে ঘুমিয়ে পড়েছিলেন। তারপর ডক্টর কেনেডি একতলায় নেমে এসে আমাকে আর লেওনিকে, সে ছিল সুইস নার্স, দুজনকেই আদেশের সুরে বললেন চলে যেতে। আমরা সেরাতে বাড়ি চলে এলাম। তারপর ডক্টর কেনেডি বোধহয় নিজের বোন হেলেনের সঙ্গে কথা বলতে গেলেন। আমরা বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। দুজনের কি কথা হয়েছিল বলতে পারবো না। তবে পরের দিন সেন্ট ক্যাথরিনে কাজ করতে গিয়ে শুনলুম বাড়ির কর্ত্রী হেলেন নাকি পালিয়ে গেছে। এসব কথা পুলিশকে বলনি কেন? হাই তুলে জিম বলল, পুলিশ মানেই তো 18 ঘা। এডিথ প্যাগেট। মিসেস মাউন্টফোর্ড ওরফে প্যাগেট, মাথায় ছোটোখাটো মোটাসোটা এক মাথা কালো চুলে রূপালি ছিলি। কতদিনকার কথা সেসব? এডিথ প্যাগেট বলছিল। তুমি তখন ছোট্ট খুকি গোয়েনি। তুমি লাফিয়ে লাফিয়ে খেলে বেড়াতে, মাঝে মাঝে কিচেনে আসতে আমার কাছে, এটা ওটা খেতে। কিছু মনে পড়ছে না ম্যাডাম, জিও বলল। তোমার কি লিওনির কথা মনে আছে, মিসেস রিড? আমার নার্স ছিলেন না? হ্যাঁ, সুইস মেয়ে, খুব নজর রাখত তোমার। আচ্ছা, আপনি কি আমার বাবা এবং সৎমায়ের সম্বন্ধে কিছু বলতে পারেন? তিনি সৎমা হলেও তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসতেন। তোমাকে বেড়াতে নিয়ে যেতেন সি বিচে, বাড়ির বাগানে তোমার সঙ্গে লুকোচুরি খেলতেন। শি ওয়াজ আ নাইস ওম্যান। মিস মার্পল চুপটি করে এডিথের বকবকানি শুনছিলেন। এবার চেয়ারে ঠিক মতো বসে বললেন,
আপনি কি সারা জীবনে ডিলমাউথে আছেন? হ্যাঁ ম্যাডাম। তাহলে আমার ধারণা আপনি ডিলমাউথের মতো ছোট জায়গার সকলকে চেনেন। সেটা একরকম বলতে পারো, প্যাগেট বলল। আমার ধারণা আপনি হেলেন কেনেডিকে চিনতেন, মিস্টার হ্যালিডের সঙ্গে তার বিয়ে হওয়ার আগে থেকেই। প্রশ্নটা করল গাইলস। হ্যাঁ, ওকে আগে দেখেছি আমি, তবে ভালোভাবে আলাপ হলো যখন ওদের বাড়িতে আমি কাজে ঢুকলাম। হেলেনকে আপনার ভালোই মনে হয়েছিল? মিস মার্পলের প্রশ্ন। হ্যাঁ ম্যাডাম, আমি মহিলাকে পছন্দই করতাম। পরে ওর সম্বন্ধে অনেক কথা রটেছে অবশ্য। এডিথ প্যাগেট হঠাৎ কথা থামিয়ে জিওয়েন্ডার দিকে তাকালো। জিও বলল, ওর সম্বন্ধে তেমন কিছু বললে আমি কিছুই মনে করব না, কারণ উনি তো আমার মা ছিলেন না। সেটা অবশ্য সত্যি ম্যাডাম। আসলে কি জানেন তো মিসেস প্যাগেট, আমরা তাকে খুঁজে পেতে চাই। জিও বলল, আমরা জানি না এখন তিনি কোথায় থাকেন, আদৌ তিনি বেঁচে আছেন কিনা। আমি যে কি বলবো বুঝতে পারছি না, গাইলস বলল। মিসেস হ্যালিডে বাড়ি থেকে চলে গিয়েছিলেন হঠাৎই? হ্যাঁ স্যার, তার হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের সকলকেই দারুণ উদ্বেগের মধ্যে ফেলেছিল। মেজর তো একেবারে ভেঙে পড়েছিলেন। একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনি কি জানেন কোনো পুরুষের সঙ্গে তিনি পালিয়ে গিয়েছিলেন কিনা? গাইলস বলল, ডক্টর কেনেডি আমাকে এই প্রশ্ন করেছিলেন, আমি উত্তর দিতে পারিনি। আপনি জানতেন না বুঝতে পারছি, কিন্তু আপনি কি কিছু অনুমান করেছিলেন? এক যুবককে বাড়িতে আসতে দেখেছি। চা খেতে খেতে ম্যাডাম হেলেন তার সঙ্গে গল্প করতেন। সেই যুবকের নাম মনে আছে? না স্যার, সেই ভদ্রলোকের নাম জানতাম না, লিলিও জানত না। লিলি কিম্বলে? হ্যাঁ স্যার। মেজর হ্যালিডের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? মিস মার্পল প্রশ্ন করলেন। আমি নিজের কানে শুনিনি, তবে একদিন লিলি শুনেছিল ওদের দুজনের ঝগড়া। কীরকম? মেজর হ্যালিডে আর মিসেস হ্যালিডে ড্রয়িং রুমে বসে তর্কাতর্কি করছিলেন। আমরা দুজনে কিচেনে কাজ করতাম। কিচেনের দিকে ড্রয়িং রুমের দরজা সাধারণত বন্ধ থাকত, সেদিন খোলা ছিল। লিলির কৌতূহল ছিল বেশি। সে দরজার পাশে দাঁড়িয়ে শুনেছিল ওদের ঝগড়া। আমাকেও বলেছিল। কি বলেছিলেন লিলি কিম্বলে? মিস মার্পলকে খুব কৌতূহলী মনে হলো। মিসেস হেলেন নাকি তার স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে ভয় করি। তারপর? তারপর নাকি মিসেস হ্যালিডে বলেছিলেন, অনেকদিন থেকেই আমি তোমাকে ভয় করি, তুমি স্বাভাবিক নও, তুমি পাগল, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, লিভ মি অ্যালোন, আমি ভয় পাই তোমাকে, তোমার পাগলামিকে সত্যি ভয় পাই। এসব লিলি আমাকে বলেছিল। এডিথ প্যাগেট থামল, কপাল কুঁচকে কি যেন ভাবল, তারপর আবার বলল, একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, এত বছর পরে আমার আজও মনে আছে। কীরকম? মিস মার্পল বললেন। আমি জামা কাপড় ইস্ত্রি করছিলাম, হঠাৎ ডক্টর কেনেডি কিচেনের দরজার কাছে এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, লিলি কোথায়? আমি বলেছিলাম লিলি যে কোনো মুহূর্তে এসে পড়বে। ঠিক তখনই লিলি এসেছিল। ডক্টর কেনেডি লিলিকে সঙ্গে নিয়ে দোতলার মালকিনের ঘরে নিয়ে গিয়েছিলেন। মালকিন ততক্ষণে উধাও। ডক্টর জানতে চেয়েছিলেন লিলির কাছে যে মিসেস হেলেন তার সঙ্গে জামা কাপড় নিয়ে গেছে কিনা। লিলি কী উত্তর দিয়েছিল আমার জানা নেই, তবে সে বেশ উত্তেজিতভাবে কিচেনে ফিরে এসেছিল। বলেছিল মালকিন কারোর সঙ্গে ভেগেছে। মিস্টার হ্যালিডে নাকি খুব ভেঙে পড়েছেন। আমি লিলিকে বলেছিলাম, কিভাবে তুমি জানলে যে মালকিন কারোর সঙ্গে পালিয়েছে? হতে পারে উনি নিউজিল্যান্ডে কারোর অসুখের টেলিগ্রাম পেয়ে চলে গেছেন। লিলি বলেছিল, টেলিগ্রাম না ছাই, মালকিন তো একটা চিঠি লিখে গেছেন। আমি জানতে চেয়েছিলাম কার সঙ্গে উনি পালিয়েছেন। লিলি বলেছিল, বলতে পারছি না, সেই ক্যাপ্টেনের সঙ্গে হতে পারে যে মার্সিডিজ হাঁকিয়ে আসতো। খুব ইন্টারেস্টিং। তারপর? পরদিন লিলি আমাকে বলেছিল, কোথাও বড় একটা গণ্ডগোল আছে, অনেক জিনিস মিলছে না। যেমন? আমি জিজ্ঞেস করেছিলাম। লিলি বলেছিল যে ম্যাডাম যখন পালিয়েই যাবেন তখন তার ভালো ভালো পোশাকগুলো নিয়ে যেতে পারতেন। লিলি নাকি তার ওয়ার্ড্রোব খুঁজে দেখেছিল, শুধু ইভিনিংয়ে বাড়িতে পরার জন্য একটা চটি আর একটা নাইট নাকি মিসিং ছিল, বাকি সব পোশাক রয়ে গিয়েছিল আলমারিতে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। লিলি তখন বলেছিল, আরে বোকা, বুঝতে পারছো না? ম্যাডাম পালিয়ে যাননি, তার স্বামী তার পরকীয়া ধরে ফেলেছিলেন, আর সেই কারণেই মিসেস হেলেন খুন হয়েছেন কর্তার হাতে। খুন করে এই বাড়িতেই কোথাও ডেড বডি তিনি লুকিয়ে দিয়েছেন। তখন আমি বলেছিলাম, না,
লিলি, এটা হতে পারে না। কেন হতে পারে না কেন? আমি বলেছিলুম মিস্টার হ্যালিডে তার স্ত্রীকে খুন করেননি, কারণ একটু আগেই আমি মাস্টারকে দেখেছি গলফ স্টিক হাতে গলফ ক্লাব থেকে ফিরতে। যিনি খুন করেছেন তাকে অত স্বাভাবিক দেখাতে পারে না। লিলি জিজ্ঞেস করেছিল, তাহলে কে খুন করতে পারে ম্যাডামকে? আমি বলেছিলুম অন্য কেউ, মিস্টার হ্যালিডে হতেই পারেন না। লিলি তাতে গম্ভীর হয়ে কিছুক্ষণ ভেবেছিল, তারপর বলেছিল, অন্য কেউ খুন করেছে? কে হতে পারে? আর কেনই বা খুন করবে? আর ম্যাডামের বডিটাও সে এত তাড়াতাড়ি লুকিয়ে ফেলল কিভাবে? আমিও লিলির সঙ্গে একমত হয়ে বলেছিলাম, ব্যাপারটা খুব ফিশি মনে হচ্ছে। লিলি বলেছিল, সে আপ্রাণ চেষ্টা করবে মিসেস হেলেনের আসল খুনিকে ধরতে। তারপর আমরা দেখেছিল মিস্টার হ্যালিডের পাগলামি আরও বেড়ে গিয়েছিল। একদিন তিনি নিজেই মানসিক হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন। তারপর আমাদের দুজনেরই এ বাড়ি থেকে চাকরি যায়। লিলির সঙ্গেও আর কথা হয়নি। গাইন্স বলল, কে খুন করতে পারে হেলেনকে? খুব রহস্যময়। পুষ্পলতা। গাইলসদের বাড়িতে এসেছেন মিস মার্পল। ফ্রেঞ্চ জানলার বাইরে টেরাসের ওপরে খানিকটা ঝুঁকে মিস মার্পল ফুলের এলোমেলোভাবে বেড়ে ওঠা ঝোপঝাড়ের দিকে তাকিয়ে দেখছিলেন। কীরকম জড়ামড়ি করে আছে লতাপাতাগুলো, যেন কোনো ষড়যন্ত্রের জাল। হঠাৎই মনে হলো মিস মার্পলের। মিসেস কুকার ড্রয়িং রুমে জানলা দিয়ে জানালো, এক্সকিউজ মি ম্যাডাম, ডক্টর কেনেডি এসেছেন। উনি জানতে চাইছেন মিস্টার ও মিসেস রিড কতক্ষণ বাইরে থাকবেন। আমি বললাম আমি কিছু জানি না। তখন উনি জিজ্ঞেস করলেন বাড়িতে আর আছেন কে। আমি আপনার কথা বললাম। তিনি ভেতরে আসবেন কিনা জানতে চাইছেন। হ্যাঁ নিশ্চয়ই, ওকে এখানে আসতে বলুন। ডক্টর কেনেডি ড্রয়িং রুমে হাজির। মিস মার্পল নিজের পরিচয় দিলেন, বললেন, আমি বাগান ভালোবাসি জানেন ডক্টর। জিভেনটাকে আমি বলেছিলাম একদিন এ বাড়িতে আসব, ওর বাগানটা পরিষ্কার করে দেব। মালি একজন আসে, কিন্তু সে সপ্তাহে 2 দিন আসে, কাজে ফাঁকি দেয়। দেখছেন তো বাগানের অবস্থা। ও আচ্ছা আচ্ছা, কেনেডি বললেন। আপনি বসুন ডক্টর। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, মিস্টার ও মিসেস রিড কি বাড়িতে নেই? না, ওরা একটু বেরিয়েছে। কখন ফিরবে? মনে হয় এখনই ফিরবে, শপিংয়ে গেছে বোধহয়। গাইস আমাকে ফোনে বলেছিল কয়েকটা চিঠির কথা। চিঠিগুলো ওদের দরকার। আপনার বোনের চিঠি? মিস মার্পল জিজ্ঞেস করলেন। ডক্টর কেনেডি প্রখর চোখে মিস মার্পলের দিকে তাকালেন। আপনি সব জানেন, শুনেছেন? আপনি কি ওদের আত্মীয়? না, একজন বন্ধু। আমি ওদের মাঝে মাঝে পরামর্শ দিই। তাই তো আপনি কি পরামর্শ দিয়েছেন? ঘুমিয়ে থাকা খুনকে ঘুমোতে দিতে, অতীত নিয়ে বেশি নাড়াঘাটা না করতে। ডক্টর কেনেডি কৌতূহলের চোখে তাকালেন মিস মার্পলের দিকে। তাকিয়েই থাকলেন কিছুক্ষণ। মিস মার্পলের মুখে মৃদু হাসি। ডক্টর কেনেডি বললেন, পরামর্শটা খুব খারাপ দেননি। জিউইনি আমার খুব প্রিয়। তাকে আমি এতটুকু বাচ্চা দেখেছি, এখন এত বড় হয়ে গেছে। সুন্দর দেখতে হয়েছে, সংসার করছে। তবে সে অতীতকে নিয়ে এত ঘাটাঘাটি করছে, আমার আশঙ্কা সে কোনো বিপদে না পড়ে। নিশ্চয়ই কত রকম বিপদ আসতে পারে। ঠিক ঠিক, মেয়েটাকে নিয়ে আমারও সেই ভয়। কিছুক্ষণ চুপ করে রইলেন কেনেডি। তারপর বললেন, গাইস রিড আমাকে অনুরোধ করেছিল আমার বোনের লেখা চিঠিগুলো ও একটু দেখবে। এখান থেকে চলে যাবার পর যে চিঠিগুলো লিখেছিল হেলেন, তার হাতের লেখাও পরীক্ষা করবে। এসবের মানে আপনি নিশ্চয়ই বোঝেন। বুঝি। রিড দম্পতি খুঁজে বের করতে চাইছে যে কেলভিন হ্যালিডে যে বলতো হেলেনকে সে গলা টিপে মেরেছে, তার মধ্যে কতটা সত্যি আছে। মনে হয় ওরা ভাবছে যে হেলেন এখান থেকে চলে যাবার পর যে চিঠিগুলো আমাকে লিখেছিল ওগুলো সব জাল চিঠি। হেলেন নিজের হাতে ওগুলো লেখেনি। ওদের আরও বিশ্বাস যে হেলেন এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, তাকে এখানেই গুম খুন করা হয়েছে, আর লাশটা এই বাড়ির কোথাও লুকিয়ে রাখা আছে। মিস মার্পল বললেন, আপনারও বোধহয় বিশ্বাস যে মিসেস হেলেন এ বাড়ি ছেড়ে কোথাও যাননি?
একসময় আমি তাই ভাবতাম, পরে ভেবে দেখেছি সবটাই কেলভিন হ্যালিডের হ্যালোসিনেশন। আমি অনেক খোঁজাখুঁজি করেছি এ বাড়িতে, কোনো লাশ পাইনি। হেলেনের সুটকেস উধাও, তার কিছু জামা কাপড় উধাও, এসব থেকে কি প্রমাণ হয়? ডিলমাউথে এসে কেলভিন হ্যালিডের সঙ্গে সংসার শুরু করার পরও আপনার বোন কি কোনো ভদ্রলোকের সঙ্গে জড়িয়ে পড়েছিল? মিস মার্পল বললেন। ডক্টর কেনেডি মিস মার্পলের দিকে তাকালেন। তার চাহনি দেখে মনে হচ্ছে তিনি মনে মনে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা বোধ করছেন। আমার বোনকে আমি খুব ভালোবাসতাম, স্নেহ করতাম, তিনি বললেন। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর এবার বললেন, কিন্তু আপনি বয়স্ক, অভিজ্ঞ মানুষ, আপনার কাছে স্বীকার করতে বাধা নেই। হেলেনের স্বভাবই ছিল অনেক পুরুষের সঙ্গে ফ্লার্ট করা। কিছু কিছু মেয়ের স্বভাবই এরকম হয়, পুরুষদের নাচানো। হেলেনও সেরকম। আপনি দাদা হিসেবে তাকে বোঝাতে চেষ্টা করেননি যে অনেক পুরুষের সংসর্গ নিজের জীবনকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়? অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওই ব্যাপারে সে ছিল ইনকারেজেবল। কোনো দিন শোধরাবার চেষ্টা করেনি নিজেকে। এখন হেলেন কোথায় আছে? বলতে পারবো না। আমার ধারণা সে বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে আমাকে সে চিঠি লিখত। অনেকদিন তার কোনো খোঁজ পাইনি। আবার তার মৃত্যু সংবাদও আমার কাছে আসেনি। কি যে হলো মেয়েটার! ডক্টর কেনেডি উঠে দাঁড়ালেন, পকেট থেকে বের করলেন একটা প্যাকেট। তার স্মৃতিচিহ্ন হিসাবে একমাত্র এইগুলোই আমার কাছে আছে, কয়েকটা চিঠি। প্রথম চিঠিটা আমি হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি, পাইনি, কিন্তু দ্বিতীয় চিঠিটা আমার কাছে রয়ে গেছে। চিঠির হাতের লেখা হেলেনেরই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তবে আমি তো হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ নই, এটাও মনে রাখতে হবে। এই চিঠির প্যাকেট আমি আপনাকে দিয়ে যাচ্ছি, জিভেন্ডা আর গাইলসকে দেবেন। ওরা কবে ফিরবে? আমার ধারণা আগামীকালই ফিরবে। ডাক্তার কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, টেরাসের দিকে তাকিয়েছিলেন, দু চোখে ঔদাসীন্য। হঠাৎ বললেন, আমাকে সব থেকে কী ভাবাচ্ছে জানেন? কি ডক্টর? কেলভিন হ্যালিডে যদি তার স্ত্রীকে অর্থাৎ হেলেনকে মেরেই থাকে, তাহলে লাশটাকে তো লুকিয়ে ফেলতে হবে, কিংবা যেভাবে হোক তাকে অন্য কোথাও হাঁপিস করতে হবে। আর সেটা ভাবলে আমার মনে হয় সে খুবই ধূর্ত ছিল। তার পাগল পাগল আচরণ, স্বীকার করা যে সেই তার স্ত্রীকে গলা টিপে খুন করেছে, নিজে থেকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়া, এসব তার শয়তানি অভিনয়। একটা সুটকেস সে হেলেনের পোশাকে ভর্তি করে বেডরুমে রেখে দিয়েছিল, এটাও তার শয়তানি। যা থেকে আমার ধারণা হয়েছে হ্যালিডে হেলেনকে খুন করেছে ঠান্ডা মাথায়। এমনকি যে চিঠি দুটো আমি পেয়েছিলাম হেলেন উধাও হয়ে যাবার পর, সেগুলো হ্যালিডেরই নিখুঁত প্ল্যান, প্রমাণ করতে চাওয়া যে হেলেন বেঁচে আছে। এখন জিভেনটা যেভাবে সত্যিটা জানার চেষ্টা করছে, তাতে সে অচিরেই বুঝতে পারবে তার বাবা একজন ওস্তাদ খুনি। সেটা জেনে কি খুব সুখী হবে? কেনেডি যাবার জন্যে ঘুরে দাঁড়িয়েছেন। মিস মার্পল তাকে থামিয়ে দিলেন আচমকা একটা প্রশ্ন করে। আপনার বোন কি কাউকে ভয় পেত ডক্টর কেনেডি? ভয়? কাউকে সে পরোয়া করত না, আমি যতদূর জানি। আমার মনে হয়েছে, আমাকে ক্ষমা করবেন যদি কোনো অবান্তর প্রশ্ন করে থাকি, মেজর হ্যালিডেকে বিয়ে করার পরও হেলেনের কোনো একজন যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। সেই যুবকের নাম সম্ভবত অ্যাফ্লিক। ওহ, সেই ফালতু ছোড়াটার কথা? হ্যাঁ, তার সঙ্গে হেলেনের একটা সম্পর্ক হয়েছিল বটে, তবে সে খুব নিচু শ্রেণীর ছোড়া। হেলেনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি। সে পরে বেশ ঝামেলায় পড়েছিল। আমি ভাবছি সেই ছেলেটা হেলেনকে প্রতিশোধ স্পৃহায়। ডক্টর কেনেডি অবিশ্বাসের হাসি হাসলেন। আমার মনে হয় না হেলেন তার সঙ্গে একেবারে প্রেমে হাবুডুবু খেয়েছিল। যাই হোক, যা বলছিলাম আমি, সেই বখাটে ছেলেটা পরে বেশ ঝামেলায় পড়েছিল, আর ডিলমাউথ থেকে কেটে পড়েছিল, আর আসেনি। কী ধরনের ঝামেলায় পড়েছিল যুবক? ক্রিমিনাল ব্যাপার নয়, সে যেখানে চাকরি করত সেখানকার মালিকের সম্বন্ধে যাতা বলে বেড়াত। যে মালিকের অফিসে সে কাজ করত তার নাম কি? মিস্টার ওয়াল্টার ফেন? ডক্টর কেনেডি বিস্ময়ের দৃষ্টিতে তাকালেন। সে খবরও আপনি জোগাড় করেছেন ম্যাডাম? ওই আর কি, অনেক মানুষের সঙ্গে আমি কথা বলি তো। হ্যাঁ, ঠিকই বলেছেন,
ছোড়াটা চাকরি করত ফেন অ্যান্ড ওয়াচম্যান অফিসে, সেখানে কেরানির কাজ করত। তাই না? হ্যাঁ, এবার আমি আসি। গুড নাইট। গুড নাইট, মিস মার্পল বললেন। তারপর বিড়বিড় করতে লাগলেন, কেরানির কাজ করত? কেরানির? তিনি আবার বাগানের দিকে গেলেন। মিস্টার কিম্বলে কিছু বললেন। কিছুই জানি না আমি, মিসেস কিম্বলে বললেন। কর্তা মিস্টার কিম্বলের আগে চায়ের কাপ ঠেলে সরিয়ে দিলেন। মাথায় কি ঘুরঘুর করছে বলো তো লিলি? চায়ে চিনিই দাওনি? সেই বিজ্ঞাপনটা মাথায় ঘুরছে, মাইরি বলছি, বলল লিলি। ওতে লেখা আছে লিলি অ্যাবট, সেন্ট ক্যাথারিন ডিলমাউথ, বাড়িতে সব সময়ের পরিচারিকা। এ তো আমি। মিস্টার কিম্বলে একমত হলেন। এত বছর পর কীরকম অদ্ভুত মনে হচ্ছে, তাই না জিম? কি করা যায় বলো তো জিম? মনে হচ্ছে টাকা পয়সার ব্যাপার আছে। শোনো হে, পুলিশ টুলিশের ব্যাপার হতে পারে, এর মধ্যে ঢুকতে যেও না, ওসব ভুলে যাও। তুমি তো ওসব বলেই খালাস। হতে পারে যাদের বাড়িতে অতদিন গতর খেটেছি তারা হয়তো উইলে আমার জন্য টাকা ফাঁকা লিখে রেখে গেছে। মিসেস হ্যালিডে তো তখন বেঁচে ছিল, এখন মারা গেছে, হয়তো উইলে আমার জন্য কিছু লিখে রেখে গেছে। তোমার জন্য উইলে টাকা রেখে গেছে? কি জন্যে? দোষ। মিস্টার কিম্বলে ছ্যাতা পড়া দাঁতে হাসল। যদি পুলিশের ব্যাপার হয় জিম, ধরো কাউকে পাকড়াতে আমার থেকে খবর চাইবে, তাহলেও তো সরকার থেকে টাকা পয়সা পাওয়া যায়। তোমার কাছে আবার কি খবর থাকবে? ঘোড়ার ডিমের কথা। তোমার তো মনে হতে পারে, কিন্তু আমার মন বলছে। মিস্টার কিম্বলে গলা পরিষ্কার করলেন। আমার তো সেই সিনেমাটার কথা মনে পড়ছে। কোন সিনেমা? সেই যে তুমি দেখিয়েছিলে, গোপন প্রেমিক। সেই যে মরদকে লুকিয়ে বউটা প্রেম করতো এক ছোড়ার সঙ্গে। মরদটা দেখে ফেলেছিল একদিন তাদের দুজনের বাড়ির বাগানের অন্ধকারে। পুলিশের কাছে সে নালিশ করেছিল বাজে ছোড়াটার বিরুদ্ধে। পুলিশ খুঁজে খুঁজে আর পায় না রুস্তমকে। একদিন দুজনে পালালো। মরদটা তো পাগলের মতো হয়ে গেল। তারপর পুলিশ একে তাকে জিজ্ঞাসাবাদ করে করে ছোড়াকে ধরল। যত সব অবাস্তব গপ্প। ওই অ্যাডভার্টাইজ নিয়ে যত ভাববে তত নিজের মাথা খারাপ হবে, মিস্টার কিম্বলে ঘোঁত ঘোঁত করে বলল। তারপর মোজা জুতো পরে বেরিয়ে গেল। এখন কুড়ের বাচ্চা আড্ডায় যাবেন, মাল টানবেন ইয়ার দোস্তদের সঙ্গে, তারপর মাতাল হয়ে রাতে বাড়ি ফিরবেন। লিলি একা বসে ভাবতে লাগলো, জিম কথাটা বলছে খারাপ নয়। বলা নেই কওয়া নেই, এত বছর বাদে, কত বছর, বেশ 18-19 বছর বাদে হঠাৎ ওই বাড়ি নিয়ে, হেলেন হ্যালিডে নিয়ে বিজ্ঞাপন। এসব কার কার সাজিরে বাবা? পুলিশের? ওই বাড়িতে দিনরাত থাকতো সে, জানতো অনেক কিছুই। হেলেন মাগিটার চরিত্র ভালো ছিল না। বুড়ো স্বামীকে সে তেমন পছন্দ করত না। বাইরে কারোর সঙ্গে ইন্টুমিন্টু করে বেড়াতো, অনেক রাত করে বাড়ি ফিরত। মিস্টার হ্যালিডের সঙ্গে তর্কাতর্কি হতো খুব। শেষ পর্যন্ত একদিন হেলেনকে খুঁজে পাওয়া গেল না। সে সেই রুস্তমের সঙ্গে পালিয়ে গিয়েছিল? না, নাকি তাকে খুন করে লাশটা লুকিয়ে ফেলা হয়েছিল? লিলির ধারণা খুনই হয়েছিল হেলেন। কে খুন করেছিল তাকে? ভাবতে ভাবতে কুটিল হাসি ফুটে উঠল তার মুখে। কিছুটা সে দেখেছিল, কিছুটা সে আন্দাজ করেছিল, কিন্তু না, এত বছর সে মুখ খোলেনি, এখন আর খুলে কি লাভ? যদি প্রয়োজন হয় তার সন্দেহের কথা সে পুলিশকেই বলবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল সেই বুড়োটা, ডক্টর কেনেডির কথা। উনি তো হেলেনের দাদা ছিলেন, বিজ্ঞাপনটা উনি দেননি তো? 7-5 ভেবে সে লিখতে বসল। শ্রদ্ধেয় ডক্টর কেনেডি, তারিখের খবরের কাগজে আপনার বোন হেলেন হ্যালিডের সম্বন্ধে কিছু জানতে চাওয়া হয়েছে। এই বিজ্ঞাপন কি আপনি দিয়েছেন? যদি হেলেন বিষয়ে 2-4 কথা। গাইলস আর জিওয়েন্ডার সবে প্রাতরাশ শেষ করেছে। মিস মার্পল হাজির। একটু লজ্জা লজ্জা ভাব করে ভদ্রমহিলা বললেন, খুব সকালে এসে পড়েছি না? সাধারণত আমি কারো বাড়ি এত সকালে যাই না, কিন্তু একটা জরুরি কথা বলতে আসতে হলো। বসুন তো, গাইলস বলল। আপনার সঙ্গে কথা বলতে সবসময় আমাদের ভালো লাগে। আসলে কথাটা তোমাদের বাগান নিয়ে। জানো বোধ হয় গার্ডেনিং আমার একটা হবি।
তোমরা যখন ছিলে না, নর্থ অ্যাম্বারল্যান্ড গিয়েছিলে, তখন আমি সকালের দিকে আসতাম তোমাদের বাগানের অবস্থা দেখতে। বাগানটা কিন্তু আগাছায় ভরে আছে। অনেক দিন বাগানের দিকে নজর দেওয়া হয়নি। তোমরা যদি আপত্তি না করো, আমি নিজে আগাছা একটু একটু সাফ করতে পারি। সত্যি মিস মার্পল, আপনি স্বর্গের দেবী, বলল জিওয়েন্ডা। আসলে এত বড় বাগান পরিষ্কার রাখতে 2 দিন যথেষ্ট নয়। ফস্টার একজন ফাঁকিবাজ মালি, আর তোমরাও ওর কাজে খুব নজর টজর রাখো না। তাই আমি আরেকটা মালিকে এখানে কাজে লাগিয়েছি। তার নাম ম্যাননিং। ফস্টার তো বুড়ো, বলল গাইলস, কিন্তু ম্যাননিংকে আমি চিনি। ওই লোকটা তো আরও বুড়ো। ও নিজেই আমাকে বলেছে ওর বয়স 75। কিন্তু লোকটা কাজে ফাঁকি দেয় না, মিস বললেন। ঠিক আছে, কাজ করুক না লোকটা। মিস মার্পল নিজে যখন ওকে পছন্দ করে এনেছেন। ওসব ছেদো কথা বাদ দাও। এখন আসল কথাটা বলো তো গাইলস, মিস মার্পলকে। হ্যাঁ বলি। জানেন তো মিস মার্পল, যে যুবকের সঙ্গে হেলেন জড়িয়ে পড়েছিল তার নাম অ্যাফ্লিক। আরও একটা কথা, হেলেনের হাতের লেখার কিছু স্পেসিমেন ডক্টর কেনেডির কাছ থেকে পেয়েছি। তাই নাকি? মিস মার্পল বললেন। ঠিক আছে, এখন বাগানের দিকে যাওয়া যাক। ম্যাননিংকে একবার দেখে আসি কেমন কাজ করছে। সত্যি থুতথুরে বুড়ো ম্যাননিং মাটির দিকে ঝুঁকে খুরপি হাতে কাজ করছিল। 3 জনকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। মর্নিং স্যার। মর্নিং ম্যাম। কেমন দেখছো হে বাগান? মিস মার্পল জিজ্ঞেস করলেন। অনেকদিন পরিষ্কার করা হয়নি ম্যাম, মানে কয়েক বছর। আমি এই বাগানে কাজ করছিলাম যখন মিসেস ফিনডেসান এখানে থাকতেন। উনি বাগানটাকে খুব ভালোবাসতেন ম্যাম। গাইলস এদিক ওদিক ঘুরতে লাগলো, আর জিও তার প্রসঙ্গে চলে এলো সুযোগ বুঝে। তুমি তো ডক্টর কেনেডির বাগানেও কাজ করতে, তাই না? হ্যাঁ, সে অনেক কাল আগে, বোধহয় 1920 সালে। এখন তো উনি বাগানের মালি ছাড়িয়ে দিয়েছেন। তাহলে তো তুমি মিস হেলেন কেনেডিকেও চিনতে। হেলেন? হ্যাঁ, ডক্টর কেনেডির বোন। হ্যাঁ, আমার মনে আছে। বেশ সদরপানা দেখতে ছিল, লম্বা হলুদ রং চুল ছিল। ইন্ডিয়া গিয়েছিল, যখন ফিরে এলো তখন বিবাহিত। ইন্ডিয়াতে আর্মির লোককে বিয়ে করেছিল। হ্যাঁ জানি, জিও বলল। হ্যাঁ শুনেছিলুম বটে। শনিবারের রাত ছিল, ওরা ছিল স্বামী স্ত্রী, আপনাদের মতন। সুন্দরী ছিল এলেন মেয়েটা, খুব সুন্দরী ছিল। হইচই করতো খুব, নাচ করতো, টেনিস খেলতো। কিন্তু পরে খেলা বন্ধ হয়ে গেল বটে। হ্যাঁ, টেনিস খেলা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল কেন? টেনিস খেলা কে জানে কি হলো। একদিন রাতে কেউ টেনিস খেলার জালটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিল। কিন্তু কে এরকম কাজ করবে? টেনিস নেট কুচি কুচি করে কেটে দেবে? ডাক্তারও সেটা জানতে চেয়েছিল, ডাক্তার কেনেডি, কিন্তু কেউ জানতে পারেনি অপকর্মটা কে করেছিল। লোকটা বাজে বকছে, গাইলসের মনে হলো। সে হঠাৎ প্রশ্নটা করল, অ্যাফ্লিক নামে কাউকে জানো? আপনি জ্যাকি অ্যাফ্লিকের কথা বলছেন? হ্যাঁ, উনি মিস হেলেনের বন্ধু ছিলেন না? লোকটা খুব আসতো। হেলেন সুন্দরীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করত, কিন্তু ডক্টর তার আশা বন্ধ করে দিয়েছিলেন। ঠিকই করেছিলেন। অ্যাফ্লিক লোকটা সত্যি সুবিধার ছিল না। ডিলমাউথের কেউ ওকে পছন্দ করে না। ডক্টর কেনেডি বাড়িতে ওর আশা বন্ধ করে দিয়েছিলেন? দিয়েছিলেন তো। তাতে হেলেন দুঃখ পেয়েছিল? পেয়েছিল তো। ঠিক আছে, তুমি এখন কাজ করো, গাইলস বলল। তারপর তারা চলে এলো ড্রয়িং রুমে। 3 জন 3টি চেয়ারে বসল। মিস মার্পল বললেন, যে অ্যাফ্লিককে তোমরা একটু নেড়েচেড়ে দেখতে পারো। লোকটা সন্দেহজনক। ওর ঠিকানা কোথায় পাবো? কেন, টেলিফোন ডিরেক্টরিতে। ড্যাফোডিল কোচেস নামের একটা ভ্রমণ সংস্থার উনি মালিক। তাই নাকি? হ্যাঁ, বিজনেসম্যান, খুব সোজা লোক নয়, ধূর্ত। তাই তো মনে হচ্ছে, বলল গাইলস। লোকটার সঙ্গে কি হেলেনের কোনো সম্পর্ক হয়েছিল? জিজ্ঞেস করল জিওয়েন্ডা। হেলেন ছিল অদ্ভুত স্বভাবের, বললেন মিস মার্পল। পুরুষদের নাচাতে সে ভালোবাসত। তার রূপের অহংকারও বোধহয় ছিল। ছিল হয়তো। সে ছিল আগুনের শিখা। পোকারা তার চারপাশে ঘুরে বেড়াক, এটা সে চাইত, বললেন মিস মার্পল। তাহলে অ্যাফ্লিককে একটু জিজ্ঞেস করলে হয়, গাইলস বলল। কিন্তু খুব সাবধানে, মিস মার্পল বললেন। মানে? ওই বুড়ো মালি কি বলল শুনলে না?
কি? অ্যাফ্লিক লোকটা খুব ডেঞ্জারাস। ডিলমাউথের কেউ ওকে পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ বলছিল বটে, জিও বলল। তাহলে আমাদের সাবধানে কথা বলতে হবে ওর সঙ্গে। ঠিক তাই, কার মোটিভ কোথায় কাজ করছে বলা তো যায় না, বললেন মিস মার্পল। ঠিক তাই, বলল জিওয়েন্ডা। গায়েসের কপালে চিন্তার রেখা। যখন আমরা লোকটার সঙ্গে কথা বলবো, সাবধানে কথা বলতে হবে। জে অ্যাফ্লিক। জে অ্যাফ্লিক, ড্যাভোডিল কোচেস, ডেভন অ্যান্ড ডরসেট ভ্রমণ সংস্থা ইত্যাদি। টেলিফোন ডাইরেক্টরিতে উল্লেখ আছে। দুটো ফোন নম্বর তার, একটা অফিসের ঠিকানায় আর একটা বাড়ির ঠিকানায়। এই ছোট শহরের এক প্রান্তে তার বাড়ি। তার সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট হলো পরের দিনই। গাড়িতে উঠল ওরা দুজন পরদিন সকাল 10টা নাগাদ। গাইল স্টার্ট দিয়েছে গাড়িতে। জিওয়েন্ডা বলল, দাঁড়াও, মিসেস ককার ছুটে আসছেন, থামতে বলছেন হাত নেড়ে। গাড়ি থামালো গাইলস, জানলার কাচ নামালো। ডক্টর কেনেডি ফোন করেছেন স্যার। গাইলস ছুটল ফোন ধরতে। রিসিভার তুলে বলল, গাইলস রিড বলছি। মর্নিং, এইমাত্র একটা অদ্ভুত চিঠি পেলাম একজন মহিলার কাছ থেকে। নাম লিলি কিমলে। নামটা পরিচিত নয়, অনেক ভাবলাম কে হতে পারে। প্রথমে ভাবলাম আমার কোনো পুরনো রোগী হতে পারে। তারপর মনে পড়ল এই নামে একটা মেয়ে কাজ করতো আপনাদের বাড়িতে। অনেক দিন আগেকার কথা বলছি, মেজর হ্যালিডের সময়। মনে পড়েছে আমার, সেই মেয়েটার নাম ছিল লিলি, যদিও পদবিটা মনে পড়ছে না। হতে পারে, জিও তার কথা আমাকে বলেছে। মেয়েটা খুব ভালোবাসতো বাচ্চা জিওকে, যখনই সময় পেত খেলতো তার সঙ্গে। হ্যাঁ, জিওয়েনি তাকে মনে করতে পারে। একেবারে ঠিক। বেশ, আমি তোমাদের সঙ্গে চিঠিটার বিষয়ে কথা বলতে চাই, তবে ফোনে এসব কথা বলা ঠিক হবে না। আমি যদি এখন যাই। আমরা এক্সিটার অঞ্চলে যাচ্ছি, ফেরার সময় আপনার ডেরায় যেতে পারি যদি আপনার অসুবিধা না হয়। খুব ভালো প্রস্তাব, দুজনে চলে এসো। যে আফ্রিকের বাড়ি হয়ে ওরা গেল ডক্টর কেনেডির বাড়ি। বেশি ভনিতা না করে ডাক্তার সরাসরি প্রসঙ্গে চলে এলেন। ফোনে কেন চিঠিটা সম্বন্ধে কথা বলতে চাইনি জানো? টেলিফোন অফিস থেকে ফোনে নাকি আজকাল ভীষণ আড়ি পাতা হচ্ছে। এই হলো সেই মহিলার চিঠি। টেবিলে চিঠিটা সোজা করে রাখলেন ডক্টর। একটু তেড়াবাঁকা লেখা, হাতের লেখা দেখলেই বোঝা যায় মহিলা বেশি শিক্ষিত নয়। মাননীয় মহাশয়, আমি কৃতজ্ঞ থাকব আপনার কাছে যদি অ্যাডভার্টিং যেটা কাগজে বেরিয়েছে সে বিষয়ে আমাকে পরামর্শ দেন। যদি মিস হেলেনের ব্যাপারে মুখ খুলি, তাহলে কি টাকা পয়সা কপালে কিছু জুটবে? টাকার আমার খুব দরকার। টাকা পেলে আমি সব করতে পারি। সেই রাতে এটা রটানো হয়েছে যে মিসেস হ্যালিডে কারোর সঙ্গে পালিয়েছেন। এটা বাজে কথা স্যার, কারণ যে অ্যাটাচিতে তিনি জামা কাপড় গুছিয়ে রেখেছিলেন সেই জামা কাপড় ওর ছিল না। আমি সেদিন জানলা দিয়ে বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিলুম। সেই গাড়িটা আমি আগে দেখিনি। কার আমি বলতে পারবো না। যদি বলেন আমি আপনার কাছে আসতে পারি, যা যা জানি সব বলবো। আপনার বিশ্বস্ত লিলি কিম্বলে। এই চিঠির সঙ্গে যে বিজ্ঞাপনের কাটিং ছিল সেটা তোমাদের বিজ্ঞাপনের কাটিং, বললেন ডক্টর কেনেডি। পুরনো লোকেদের মধ্যে একজন এই লিলি কিম্বলে অন্তত পাকি প্রকারে বলতে চেয়েছে যে আমার বাবা অন্তত অপকর্মটি করেনি। অপকর্ম? গাইলস বলল। বাবা অন্তত হেলেনের খুনি নয়, জিওয়েন্ডা বলল। ঠিকই বলছো জিওয়েনি, ডক্টর কেনেডি বললেন। তোমার ধারণাই সত্যি হোক। এখন আমি যা ভেবেছি তোমাদের বলি। বলুন, উৎসুকভাবে গাইলস বলল। লিলিকে একটা চিঠি পাঠাই, তাকে বলি বৃহস্পতিবার আসতে। ট্রেনে বেশ ভালোভাবে আসা যায়। ডিলমাউথ জংশনে ট্রেন পাল্টে অন্য ট্রেন ধরে বিকেল 4:30 নাগাদ সে আসতে পারে। ওই দিন বিকেলের দিকে তোমরা এলে আমরা 3 জনে তাকে প্রশ্ন করতে পারি। ভালো প্রস্তাব, বলল গাইলস। ঘড়ি দেখল একবার, স্ত্রীকে বলল, চলো জিও, আমাদের উঠতে হবে। একজনের সঙ্গে দেখা করার কথা আছে। কার সঙ্গে? কেনেডি জানতে চাইলেন। মিস্টার অ্যাফ্লিক, ড্যাভোডিল কোচের মালিক, খুব ব্যস্ত লোক। অ্যাফ্লিক? ভ্রু কুঁচকে গেল কেনেডির। হ্যাঁ, নামই ভ্রমণ সংস্থার মালিক, কিন্তু নামটা অন্য কারণে পরিচিত মনে হচ্ছে। হেলেনের কি ওর সঙ্গে? জিজ্ঞেস করল জিও। ঠিক ধরেছ। কেনেডির চোখ দুটো উজ্জ্বল হলো। আপনি লোকটি সম্বন্ধে কি জানেন?
গায়েস জিজ্ঞেস করলো। মিস্টার ফেনের কোম্পানিতে ও চাকরি করত। কী কারণে যেন চাকরিটা যায়? কী কারণ? টাকা পয়সা সংক্রান্ত। মিস্টার অ্যাফলিক বোধহয় কোম্পানির টাকা তছরূপ করেছিল। তাই নাকি? হ্যাঁ, যতদূর মনে পড়ছে। চাকরি চলে যাওয়ার পরই কি আপনার বোনের সঙ্গে সম্পর্ক চুকে যায়? জিওর প্রশ্ন। চাকরি চলে যাওয়ার পর? শুধু চাকরি কেন, এরকম ছোট জায়গায় মান ইজ্জত চলে যাওয়ার পর জ্যাকি অ্যাফলিক কীরকম পাগল পাগল আচরণ করত। আমি হেলেনের গম্ভীর মুখ দেখে বুঝতাম তার সঙ্গে প্রায়ই লোকটা ঝগড়াঝাটি লেগে থাকতো। আর আমার বোনের স্বভাব কীরকম ছিল আগেই তোমাদের বলেছি। হেলেন ঝামেলা টামেলা একেবারেই পছন্দ করতো না। ও নানা পুরুষের সঙ্গে ঘুরবে, বড় বড় হোটেলে যাবে, মানে লন্ডনের হোটেল। পুরুষ সঙ্গীর সঙ্গে খাওয়া দাওয়া করবে, নাচ গান করবে, একেবারে ফান লাভিং বলতে যা বোঝায় তাই। আমি ওকে অনেক শাসন করেছি একসময়। আমি চেয়েছিলাম হেলেন একজন পুরুষের সঙ্গেই স্থায়ীভাবে সম্পর্ক করুক, বিয়ে থা করে সুখী নির্ঝঞ্ঝাট জীবন ভোগ করুক। দিনের পর দিন ঝগড়া হয়েছে আমার সঙ্গে বোনের, কিন্তু আমি তাকে শোধরাতে পারিনি। দেখো, মেজর হ্যালিডে বয়স্ক হলেও, দোজবরে হলেও লোক ভালো ছিল, কিন্তু তাকেও বিট্রে করলো হেলেন। অন্য কারোর সঙ্গে কোথাও পালালো। সে লোকটি যে কে আজও জানলাম না। কোথায় আছে সে তাও জানি না। কপাল আমার। মিস্টার অ্যাফ্রিক হেলেনের প্রেমের একজন শহীদ। এসব কথা শুনে শুনে কান পচে গেছে, গাইলস ভাবল। এবার এখান থেকে ওঠা উচিত। তাহলে স্যার, এবার যাই আমরা? হ্যাঁ, এসো। জিও আর গাইলসের গন্তব্য এখন অ্যাফ্রিকের অফিস।